আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা আমরা 1 মাস যাবৎ অনলাইন ভিত্তিক ক্লাস করছি। তোমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা বাসায় বসে তোমাদের পড়ার সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আমার আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি চলতরিৎ চ্যাপ্টার শুরু করেছিলাম। তো চলতরিৎ চ্যাপ্টারের কিছু অংশ আমি গত ক্লাসে বলেছি। আজকে আমরা বাকি কিছু অংশ দেখব। প্রথমেই আমি আলোচনা করতে যাচ্ছি ফিউজ সম্পর্কে। ফিউজ সম্পর্কে আমরা মোটামুটি শুনে আসছি সবসময় যে ফিউজ কী, মানে কাকে বলা হচ্ছে ফিউজ। ফিউজ হচ্ছে যেমন আমরা বাসা বাড়িতে যেসব সংযোগকারী যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করছি বা যেসব ইলেকট্রনিক সামগ্রী আছে, সেই সব সামগ্রীতে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়ে যেসব যন্ত্রপাতি পুড়ে যাওয়ার বা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য কী করা হয়, একটি সংযোগকারী তারকে ফিউজ হিসেবে ব্যবহার করা হয়। সেই তারটি হচ্ছে একটি সংকর ধাতু। সেই ধাতুটি 3 ভাগ সীসা এবং 1 ভাগ টিনের সংমিশ্রণে তৈরি সংকর ধাতু, যেটিকে ফিউজ হিসেবে ফিউজ তার হিসেবে বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে বা ইলেকট্রনিক সামগ্রীর সাথে সংযোগ করা হয়ে থাকে। এবং এর গলনাঙ্ক হচ্ছে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসের কম। এই হচ্ছে আমাদের মোটামুটি ফিউজ সম্পর্কে ধারণা। এরপর আমরা যে ফিউজকে যে বৈদ্যুতিক যন্ত্রপাতির কথা বলছি, এরপর আমরা তড়িৎ কোষ নিয়ে আলোচনা করব। কোষ বা তড়িৎ বর্তনী এবং সেই তড়িৎ বর্তনীতে কীভাবে কোষগুলো সংযোগ থাকে, বা অনেক বর্তনী বলতে আমরা আসলে কী বুঝি। বর্তনীতে অনেক কিছু থাকছে। সেই বর্তনীতে তড়িৎ কোষ থাকে, ব্যাটারি থাকে, তারপর চাবি থাকছে, সংযোগকারী তার থাকছে, এবং সব কিছু রোধ থাকছে। এগুলো সব কিছু মিলে হচ্ছে একটি বৈদ্যুতিক বর্তনী। আচ্ছা, এখন এই তড়িৎ কোষটি আমরা বারবার বলছি যে তড়িৎ কোষটা কী। তড়িৎ কোষ হচ্ছে যে যন্ত্র কী হচ্ছে, কোনো যন্ত্রপাতি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করে, সেই তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ প্রবাহ বজায় রাখছে, সেটি হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রাথমিক কোষ আর একটা হচ্ছে গৌণ কোষ। প্রাথমিক কোষ বা মৌলিক কোষ আর একটা হচ্ছে গৌণ কোষ। প্রাথমিক কোষ হচ্ছে যে তড়িৎ কোষ নিজের তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে এবং সেই তড়িৎ শক্তিকে কাজে লাগাতে পারে, সেটি হচ্ছে মৌলিক কোষ বা প্রাথমিক কোষ। আর গৌণ কোষ হচ্ছে বা গৌণ কোষের আরেক নাম হচ্ছে সঞ্চয়ী কোষ। সঞ্চয়ী কোষ বা গৌণ কোষ হচ্ছে যে সে কোনো উৎস থেকে রাসায়নিক শক্তিকে কী করে তড়িৎ শক্তির রূপে সঞ্চিত রেখে সেই তড়িৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তিকে সঞ্চিত করে রাখছে এবং সেই রাসায়নিক সঞ্চিত শক্তি থেকে আবার তড়িৎ শক্তি উৎপন্ন করছে, সেটাই হচ্ছে আমাদের গৌণ কোষ। আচ্ছা, এখন আমরা কোষ ব্যাখ্যা করতে গেলে আমাকে আবার জানতে হয় যে অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তি সম্পর্কে। তো অভ্যন্তরীণ রোধ বলছে যে প্রত্যেকটি কোষের মধ্যে তার একটি রোধ আছে, যে কোষের মধ্যে সেই অভ্যন্তরীণ রোধের কারণেই হচ্ছে কোষের মধ্যে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এটা হচ্ছে প্রতিটি কোষের একটি নিজস্ব রোধ, যার এই নিজস্ব রোধের কারণে কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করে থাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন যদি একটা বর্তনী দেখি, এটি হচ্ছে একটি বদ্ধ বর্তনী। এই বর্তনীর মধ্যে এর একটি যে বর্তনীর কোষের এখানে এই চিহ্ন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটা হচ্ছে একটি কোষের
এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। কতগুলো কোষ যখন শ্রেণী সমবায়ে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলছি কি ব্যাটারি। অনেকগুলো কোষ যখন একত্রে যুক্ত হয় তখন সেটি হচ্ছে একটি ব্যাটারি। একটু কাছাকাছি হয়ে গেছে, এটাকে বলছি আমরা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের কোষ। আচ্ছা, এখন অভ্যন্তরীণ রোধ কাকে বলছি? কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ যে বাধার সম্মুখীন হচ্ছে তাকে অভ্যন্তরীণ রোধ বলা হচ্ছে। বর্তনীতে রোধের সাথে অভ্যন্তরীণ রোধ কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত হয়। তো বর্তনী কোনো রোধকের রোধ যদি আর হয়, মোট রোধটা হচ্ছে আর, এই আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর এই আর হচ্ছে বর্তনীর রোধ, তাহলে মোট রোধ হবে আর প্রাইম ইকুয়াল টু আর প্লাস আর। কোনো বর্তনীর অভ্যন্তরীণ রোধ, আর এখানে এই ই হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল। একক তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল ই কাকে বলছি? ই তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বলের আরেক নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ই ইজ ইকুয়াল টু আমরা কিভাবে লিখতে পারি? ই হচ্ছে এক একক আধানকে কোষ সহ, এক একক আধানকে কোষ সহ কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই কোষের তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল বলছে। এক একক আধানকে কোষ সমেত বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই বর্তনীর তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি বলা হচ্ছে। কারণ তড়িৎচালক শক্তিটা হচ্ছে তাহলে কি ই ইজ ইকুয়াল টু, যেহেতু কাজ সম্পন্ন করতে হচ্ছে, কাজ হলো ডাব্লিউ এবং এক একক আধানকে কিউ দিয়ে প্রকাশ করছে, তাহলে এটা হচ্ছে কাজের একক জুল আর আধানের একক হচ্ছে কুলম। তাহলে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তির একক হচ্ছে জুল পার কুলম। জুল পার কুলমকে আমরা আবার বলছি কি ভোল্ট। ঠিক আছে, তাহলে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বলের একক হচ্ছে আসলে বিভব পার্থক্যের এককের সমান ভোল্ট। আচ্ছা, এখন কোনো কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বলের বা তড়িৎচালক শক্তির মধ্যে যে সম্পর্কটি, সেই সম্পর্কটিকে আমরা লিখতে পারি এই সূত্র দিয়ে। আই যদি বর্তনীর মোট প্রভাব হয় তাহলে তড়িৎচালক শক্তি ই ডিভাইডেড বাই বর্তনীর রোধ আর প্লাস অভ্যন্তরীণ রোধ স্মল আর। এটি হচ্ছে একটি বর্তনীর মধ্যে তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন আমরা কোষ নিয়ে আলোচনা করব। কোষের সমবায়কে আমরা দুভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে শ্রেণী সমবায়, দুই সমান্তরাল সমবায়, তিন হচ্ছে কি তুল্য সমবায়। শ্রেণী সমবায়টা কিরকম? শ্রেণী সমবায় হচ্ছে কোষের কতগুলো কোষকে, এইটাকে আমরা শ্রেণী সমবায়কে দেখছি, অনেকগুলো কোষ এরা কিভাবে আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ই অভ্যন্তরীণ রোধ আর, ই অভ্যন্তরীণ রোধ আর, ই তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ আর। এরপর আসছে আমাদের রোধ, পরে চাপি। এখানটায় আমরা এই সংযোগটা কিভাবে করলাম? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কতগুলো কোষকে যদি পরস্পর এমনভাবে সংযুক্ত করা হয় যে প্রথম কোষের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় কোষের ধনাত্মক প্রান্ত, দ্বিতীয় কোষের ঋণাত্মক প্রান্তের সাথে তৃতীয় কোষের ধনাত্মক প্রান্ত একই সারিতে বা একই লাইনে সংযোগ করা হয়, তখন সেই সংযোগটাকে বলা হচ্ছে
কোষের শ্রেণী সমবায়। আর রোধকে আর মানে বহিস্থ রোধের সাথে এন সংখ্যক তড়িৎ কোষ যদি শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয় তখন সেই সমবায় তড়িৎ, এই ক্ষেত্রে ES ইকুয়াল টু কি ই সংযোগ করছি সমান এন সংখ্যক, তাহলে এটাকে লিখতে পারি আমরা ENE এইভাবে। আর এই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে RS ইকুয়াল টু আর প্রত্যেকটা আর যোগ শ্রেণীতে যুক্ত হয়ে এন সংখ্যক আর আছে হচ্ছে এন আর। তাহলে তড়িৎ প্রবাহ এই ক্ষেত্রে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটি হচ্ছে I ইকুয়াল টু ES ডিভাইডেড বাই আর প্লাস এই বর্তনীর মোট রোধ আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের RS। ES এর পরিবর্তে আমরা লিখছি EN আর RS এর পরিবর্তে আসছে N আর। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু NE ডিভাইডেড বাই আর প্লাস N আর শ্রেণীতে। একইভাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে, দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সংযুক্তি হবে কিরকম, এইরকম কতগুলো কোষ কিভাবে আছে সমান্তরালে। আচ্ছা, তিনটি কোষ আছে পরস্পর সমান্তরালে, এই কোষগুলো কিভাবে আছে এই এদের সাথে একটি রোধ, ব্যাটারি, চাবি হচ্ছে কে আর ই। আচ্ছা, এইভাবে আছে। তাহলে এখানে কি করেছি, এই প্রান্তের সাথে যুক্ত হয়েছে এখানে IS, এটা হচ্ছে IP প্যারালাল, ঠিক আছে। এটা এখানে আমরা কারেন্টের দিকটা দেখাচ্ছি IS প্যারালালি সংযুক্ত আছে। এই ক্ষেত্রে প্রত্যেকটির সাথে আবার এটা প্লাস রোধ সংযোগ করা আছে, আমি দেখাচ্ছি না, রোধ আর আর আর। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আর মানের বহিস্থ রোধের সাথে কি হচ্ছে এন সংখ্যক তড়িৎ কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে। তার মানে কি সমান্তরাল সমবায় ক্ষেত্রে 1/RP প্যারালালি রোধগুলো যুক্ত থাকছে প্যারালালভাবে 1/R করে এন সংখ্যক যদি হয় তখন এটাকে আমরা লিখতে পারছি N/R। আচ্ছা, তাহলে RP ইকুয়াল টু কি লেখা যায় R/N। তাহলে মোট রোধ হচ্ছে কি, মোট রোধ R প্লাস RP, এই R প্রাইম মোট রোধ, এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কি লেখা যায়, I ইকুয়াল টু বা IP ইকুয়াল টু NE ডিভাইডেড বাই R প্লাস RP। তার মানে হচ্ছে NR R প্লাস RP, R প্লাস RP। RP মানে কি NE আর RPর পরিবর্তে আমরা লিখতে পারি কি R/N। তাহলে এইটাকে আমরা যখন ক্যালকুলেশন করব তখন কি আসছে N ক্যাপিটাল R প্লাস R। এটা হচ্ছে কি IP প্যারালালি বা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে। এই তো এইটা থেকে আমরা এইভাবে দেখাচ্ছি, এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটি হচ্ছে এরকম, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহর মান এরকম। আচ্ছা, এখন যদি দুটি রোধ R1 এবং R2 সমান্তরালে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটির মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তো একটি বর্তনীতে যদি দুটি রোধ থাকে R1 R2, হ্যাঁ, এবং এরা যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে প্রবাহের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে I1। সেই ক্ষেত্রে I1 হচ্ছে R1 রোধের জন্য এবং I2 হচ্ছে R2 রোধের জন্য। সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ প্রথম রোধের জন্য I1 ইকুয়াল টু
লিখতে পারি আমরা আর ইন্টু আর টু ইজ ইন্টু আই মূল প্রবাহ, আর হচ্ছে R1 প্লাস R2, আর দ্বিতীয় R2 রোধের জন্য যে তড়িৎ প্রবাহটা পাবো সেটি হচ্ছে I2 ইন্টু মূল প্রবাহ R1 প্লাস R2। আচ্ছা, এগুলো হচ্ছে সব সূত্র, ঠিক আছে। তো এই সূত্র দিয়ে আমরা কোনো কোষের সমবায় দেখলাম, দুটি সমবায় মানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, আরেকটি সমবায় আছে তুল্য সমবায়, এটা আমরা পরে দেবো। এখন আমরা এই দুটি সমবায় নিয়ে আমরা একটা প্রবলেম সলভ করবো আজকে। আচ্ছা, প্রবলেমটি দেখো, সমস্যাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, ছবিটা আগে দেখে। এটা হচ্ছে প্রবলেম একটা বর্তনী, এখানে দুটি রোধ আছে, একটি হচ্ছে এই রোধের মান P is equal to 100 ohm, Q is equal to 200 ohm। এই দুটি রোধ প্যারালালি সংযুক্ত আছে। এই রোধ দুটিকে দিয়ে যখন একটি বর্তনী সম্পন্ন করলাম এবং এই বর্তনীর সাথে এই রোধ দুটি আবার শ্রেণীতে সংযুক্ত। এখান থেকেও এই রোধটার নাম দিলাম আর, আর ইজ ইকুয়াল টু যদি 5 ohm, আই মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই কোষের তড়িৎচালক বল দেওয়া আছে 12 ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদের সমস্যা ক, প্রশ্ন হচ্ছে বর্তনীর এ বিন্দুতে প্রবাহ মাত্রা, এ বিন্দুতে প্রবাহ মাত্রা কত? প্রবাহ এ বিন্দু কোথায়? এইখানে, এখানে একটা বিন্দু ধরলাম এ, এখানে প্রবাহ মাত্রা কত হচ্ছে? তিনটি রোধ, দুটি রোধ পি ও কিউ রোধ দুটিকে আছে সমান্তরালে, এবং এই সমান্তরালে সংযুক্ত রোধটি এরা আবার তৃতীয় রোধ আর এর সাথে শ্রেণীতে। আচ্ছা, তাহলে এই যদি হয় তখন বর্তনীতে এই বিন্দুতে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রাটা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রথমে সমান্তরাল সংযোগ দিতে হবে। আর দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে বা খ, আমি আজকে দেখি সম্ভব। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে কোন রোধটি অপসারণ করলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? মানে কি, এখানে তিনটি রোধ আছে, দুটি আছে সমান্তরালে, একটি শ্রেণীতে। এখন কোন রোধ পি কিউ আর এই তিনটি রোধের মধ্যে কোন রোধটি বাদ দিলে বা অপসারণ করলে কী হবে? প্রবাহ মাত্রা সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে। কোন রোধ অপসারণ করলে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে? আচ্ছা, ক নাম্বারটা দেখুন কি বলছি, যে এখানে পি আর কিউ এই রোধ দুটি কোথায় আছে? সমান্তরালে। তাহলে সমান্তরালে যদি পি ও কিউ রোধ যদি সমান্তরালে সংযুক্ত হয়, সেই ক্ষেত্রে তুল্য রোধ 1/RP বা প্যারালাল রোধ যেটা 1/RP, সেটি হচ্ছে কি 1/P বাই 1/Q। কি আসছে? 1/100 প্লাস 1/20, 200, সরি, কত হয়? 3/200। এত RP মানে প্যারালাল রোধ 200/3। আচ্ছা, তাহলে 1/3 ওম এটা গেল। এখন এই আরপি এই রোধটি আবার এই রোধের সাথে শ্রেণীতে যুক্ত, সেই ক্ষেত্রে তুল্য রোধটা কি হচ্ছে? শ্রেণীতে যেহেতু আর এস আসছে কি আরপি প্লাস আর, আমাকে 203 প্লাস আর এর রোধ হচ্ছে 150। কত হয়? এটা ক্যালকুলেশন করে দেখবা, মানটা আসে 200.67 ওম।
তাহলে বর্তনীর মূল প্রবাহ আমরা কি জানি, এই যে সূত্র থেকে জানি বর্তনীর মূল প্রবাহটা কি হয়, মূল প্রবাহ I is equal to কি E by R plus R। এখানে E কত, 12 ভোল্ট। আর এর মান আসছে কত আমাদের, এই আর কত, এই আরটাই হচ্ছে এই আর এস হচ্ছে 6.67 প্লাস অভ্যন্তরীণ রোধ কত, এখানে কোনো অভ্যন্তরীণ রোধ আছে দেয়া নাই, মানটা 21-এর মধ্যে কিন্তু অভ্যন্তরীণ রোধ আছে, সেটা হচ্ছে 0। এই মানটা আসে আমাদের 0.055 অ্যাম্পিয়ার। তাহলে এই বিন্দুতে প্রবাহ মাত্রা হচ্ছে কি বর্তনীর মূল, এই বিন্দুটির প্রবাহ মাত্রাটাই হচ্ছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা। এই বিন্দু দিয়ে বর্তনীর মধ্যে প্রবাহ যাবে, এই প্রবাহ বর্তনীর মূল প্রবাহ মাত্রাটা হচ্ছে প্রবাহ মাত্রা 0.055 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা আমাদের ক নাম্বারটা হলো, খ নাম্বার অঙ্কটা ছিল কোন রোধ অপসারণ করলে সর্বোচ্চ প্রভাব পাবে। আমরা বলছি বর্তনীর মূল প্রবাহ মাত্রা এত। এখন এই প্রবাহ মাত্রা, এখানে 3টি রোধ আছে, 3টি রোধের জন্য 3 রকমের প্রবাহ পাবো আমরা, 3টি রোধের জন্য 3 রকম প্রবাহ পাবো। শ্রেণীর জন্য একটা, সমান্তরালের জন্য একরকম। এখন আমাদের দেখতে হবে যে পি রোধের জন্য কত প্রবাহ আসে, কিউ রোধের জন্য কত এবং আর রোধের জন্য কত। যদি এখন আমরা পি রোধকে বাদ দিই, পি রোধটাকে যদি অপসারণ করার মধ্যে বাদ দিয়ে দিচ্ছি যদি, তাহলে তুল্য রোধ কত হবে, পি রোধ বাদ দিলে তুল্য রোধটা কত হবে, কিউ এবং আর রোধের সমান। এবং কিউ এবং আর রোধটা কীভাবে আছে, তাহলে শ্রেণীতে আছে। ঠিক আছে, পি রোধ যখন থাকছে না তখন কিউ আর আর কি হলো, শ্রেণীতে। তাহলে পি রোধ অপসারণ করলে তুল্য রোধ মান, খ নাম্বারটা দেখো, যদি পি রোধকে অপসারণ করা হলে কি হয়, তুল্য রোধটা হবে R1 লিখলাম, কিউ প্লাস আর, কিউ প্লাস আর মান আসছে, আমাদের কিউ প্লাস আর করে ব্যবহার করবো 350 ওহম। এবং এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা, পি রোধ অপসারণ করলে আমরা লিখলাম না, প্রবাহ মাত্রা হবে I1 ধরি, E বাই R1। এই মানটা আসে তোমার পয়েন্ট, ই হচ্ছে কত 12, R1 350, এই মান হয় 0.0343 অ্যাম্পিয়ার। একইভাবে কিউ রোধ অপসারণ করা হলে তুল্য রোধ R2 লিখলাম। আচ্ছা যখন কিউ বাদ দিচ্ছি তখন কি আসে, পি আর আর, পি প্লাস আর, এই মানটা হয় কত, এই দুটি যোগ করে আসে 250 ওহম। এবং কিউ রোধ অপসারণ করা হলে প্রবাহ মাত্রা কত হয়, I2 লিখলাম, E বাই R2, এই মানটা কত হয়, ই আসছে 12 বাই R2 250, মানটা আসছে কত 0.048 অ্যাম্পিয়ার। একইভাবে পি রোধ বাদ দিয়ে দেখলাম যে প্রবাহ এত আসছে, কিউ রোধ বাদ দিলে আসলো এত। আর রোধ যদি অপসারণ করি তাহলে তুল্য রোধ হয়, তুল্য রোধ হচ্ছে আমার R3 ধরলাম। আর যখন থাকছে না তখন কি হলো, পি প্লাস কিউ কত হয়, 300 ওহম। তাহলে আর রোধ অপসারণ করলে প্রবাহ মাত্রা I3 ইকুয়াল টু কত, E বাই R3, ই হচ্ছে 12, R3 300 অ্যাম্পিয়ার। এটা কত হয়, এটা হচ্ছে তোমার 12। তো এখন দেখো না, এখানে একটু কথা হচ্ছে, পিপাকে এই প্রবাহ মাত্রাটা R3, যেহেতু R3টাই হচ্ছে আমার কি RS, এই RP প্যারালাল। ঠিক আছে, R3টাই হচ্ছে প্যারালাল। কেন, 1 বাই পি আর কিউ কীভাবে আছে, প্যারালালই আছে না। এই রোধটা কি হবে,
প্যারালাল না, 1/p 1/q, তো এরা তো প্যারালাল আছে, তাহলে কি আর 1/r3 এইভাবে 1/r3, তার মানে কি r3 হলো 300 ওম। তাহলে এই ক্ষেত্রে r3টা কি বললাম প্যারালালই আছে, তাহলে কি 200 e/r3 12, 200/300, তো আচ্ছা এটা কত হচ্ছে, এখানে হলো 100 না, এটা ডাইরেক্ট 300 না, তো হচ্ছে 200/3, 100 কোথায় লিখলাম, এই যে এটা আর কি 200 এই এত ওম। তখন এটা যখন আমি অ্যাড করছি, এটা হলো ই হলো 12, r3 হলো 3/2000, এটা হলো 12 ইন্টু 3 আর 200, কোথায় গেল, এটা উল্টা লিখেছি আমরা, 200/3, আর কি হবে r3 হবে 200/3, উপরে 3 নিচে 200 উপরে গেল, 3 নিচে আসলো, হ্যাঁ আচ্ছা এটা গেল, r3 হবে উপরে 200 নিচে 3, তাহলে 3টা উপরে চলে যাবে, এটা কত আসবে 36 হলো 200, কত আসে 0.18 অ্যাম্পিয়ার। এখন দেখো পি রোধের জন্য প্রবাহ মাত্রা হলো, পি এর জন্য প্রবাহ আসে 0.0343 অ্যাম্পিয়ার, কিউবের জন্য প্রবাহ আসে 0.048 অ্যাম্পিয়ার, এবং আর এর জন্য প্রবাহ আসে 0.18 অ্যাম্পিয়ার। কোনটার জন্য বেশি আসছে, তাহলে আমাদের প্রবাহ বেশি আসছে যখন কি করতে পারি, আর রোধটি যদি অপসারণ করা হয় তাহলে প্রবাহ সর্বোচ্চ হয়। প্রবাহ সর্বোচ্চ কোন দিক থেকে, আর গ্রেটার দেন কিউ গ্রেটার দেন পি, এইভাবে যদি হয় তাহলে কি হচ্ছে, আর রোধ যখন অপসারণ করা হচ্ছে তখন সর্বোচ্চ পরিমাণ প্রবাহ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আর রোধ বর্তনীর ক্ষেত্রে আর রোধটা অপসারণ করলে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে, আচ্ছা মেয়েরা, আজকে আমরা শুধু কোষের সমবায় দেখলাম, অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক শক্তি সম্পর্কে জানলাম। তো একটা প্রবলেম আমরা সলভ করলাম কোষের সমবায় নিয়ে। তো এরকম তোমরা দেখবা যে বইয়ের মধ্যে অনুশীলনীতে যে প্রবলেমগুলি আছে, যেগুলো কোষের সমবায় নিয়ে যে প্রবলেমগুলো আছে, সেগুলোর মধ্যে থেকে দেখবা যে তোমরা অভ্যন্তরীণ রোধের মান নির্ণয়, তড়িৎচালক বলের মান নির্ণয়, অথবা প্রবাহ মাত্রা আই নির্ণয়, মূল প্রবাহ কত সেটা বিধান, দুটি রোধ দেওয়া থাকলে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এই সূত্র থেকে এরকম অনেক প্রবলেম বইয়ের মধ্যে আছে। তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে পারো, সাথে সাথে এই তত্ত্ব অনুযায়ী যে অনুশীলনীতে প্রবলেমগুলো আছে সেগুলো চেষ্টা করে দেখতে পারো, আর না পারলে পরের ক্লাসে তোমরা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।